সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের অর্গানিক কেমিস্ট্রির আমরা চ্যাপ্টার 9 নিয়ে আলোচনা করব। আমাদের গত লেকচারে আমরা ইথার এবং ইপক্সাইড চ্যাপ্টার 10 শেষ করছিলাম। আজকে চ্যাপ্টার 10-এর আগের চ্যাপ্টারটি হাইড্রোক্সিল কম্পাউন্ড, এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কোর্স কোড হচ্ছে আজকে আলোচিত কোর্স কোড হচ্ছে 7121, চ্যাপ্টার হচ্ছে 9। চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের হাইড্রোক্সিল কম্পাউন্ড। তাহলে আজকে আমরা হাইড্রোক্সিল কম্পাউন্ড নিয়ে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টদের সাথে আজকে। তাহলে আসো, হাইড্রোক্সিল কম্পাউন্ড বলতে আমরা কাদেরকে বুঝি? হাইড্রোক্সিল কম্পাউন্ড বলতে মূলত আমরা যে সকল যৌগের মধ্যে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাদেরকে বুঝি। তাহলে হাইড্রোক্সিল কম্পাউন্ড হচ্ছে আমার যে সকল যৌগের মধ্যে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে। তাহলে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে এরকম হাইড্রোক্সিল OH, এটা এই মূলকটা যে সকল যৌগের মধ্যে বিদ্যমান থাকবে তাদেরকে আমরা হাইড্রোক্সিল কম্পাউন্ড বলতে পারি। এখন এর সাথে যে কোনো একটি OH এর এই উন্মুক্ত বন্ডের সাথে তুমি একটি অ্যালকাইল মূলকও দিতে পারো অথবা একটি অ্যারাইল মূলক দিয়ে দিতে পারো। তাহলে যদি অ্যালকাইল মূলক দাও তাহলে সেটা এলিফ্যাটিক হাইড্রোক্সিল কম্পাউন্ড হবে, আর যদি তুমি অ্যারাইল মূলক দাও তাহলে সেটা হবে অ্যারোমেটিক হাইড্রোক্সিল কম্পাউন্ড। এখন এই হাইড্রোক্সিল মূলকের সাথে যে OH আছে তাহলে তাদের তোমার হাইড্রোক্সিল মূলকের সাথে অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক থাকে। তাদের যদি আমরা বন্ধন গঠনটা দেখি, মনে করো অ্যালকাইল মূলক হিসেবে একটি মিথাইল মূলক আছে, তাহলে এটা হচ্ছে মিথাইল মূলক, এটা হাইড্রোক্সিল মূলক। তাহলে তার বন্ড ফর্মটা কিভাবে হচ্ছে? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, 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 এভাবে তার বন্ধন সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে এই কার্বনেরও হাইব্রিডাইজেশন হচ্ছে, এই অক্সিজেনেরও হাইব্রিডাইজেশন হচ্ছে। কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp3, অক্সিজেনের হাইব্রিডেশন হচ্ছে sp3, এভাবে তারা বন্ধনে আবদ্ধ হয়। তাহলে কার্বনের ক্ষেত্রে যদি তুমি তার অরবিটাল চিত্রটা দেখো, অরবিটাল চিত্রটা এরকম হবে। তাহলে এটা অক্সিজেন, হাইড্রোজেন, তাহলে এদিকে একটি হাইড্রোজেনের সাথে একটি বন্ড, তিন দিকে তিনটি হাইড্রোজেনের সাথে তিনটি বন্ড হবে এরকম। আর এই অক্সিজেনে দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এটা হচ্ছে তার মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এটা কেমন? এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা sp3, এটা sp3, এটা sp3, এটা sp3, এভাবে কার্বনের সাথে চারটা সিগমা বন্ড, অক্সিজেনের দুই দিকে দুটি সিগমা আর দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই মুক্ত জোড় ইলেকট্রন দুটি হচ্ছে অক্সিজেনের হাইব্রিডাইজড মুক্ত জোড় ইলেকট্রন, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3। তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজড বা সংকরায়ন অংশগ্রহণ করছে এমন মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এই যে মিথানল যৌগটি আমি লিখলাম, এই মিথানলে হাইড্রোক্সিল মূলকের সাথে যে মিথাইল মূলকটি সংযুক্ত থাকে, এই মিথাইল মূলকটির সাথে মূলত হাইড্রোক্সিল মূলকের একটি সিগমা বন্ডের মাধ্যমে তারা এভাবে সংযুক্ত থাকে, একটি সিগমা বন্ডের মাধ্যমে তারা সংযুক্ত থাকে। এখন এই যে সিগমা বন্ডের মাধ্যমে তারা সংযুক্ত থাকে, তাহলে তাদের যদি তুমি আকৃতিটা এভাবে অরবিটাল চিত্র দেখতে পারো, গঠনটা যদি এরকম হয়, দেখো এটা অক্সিজেন, হচ্ছে তার হাইড্রোজেন, এ হচ্ছে তার মিথাইল, এভাবে মূলত থাকে তারা। এবং অক্সিজেনের সাথে দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে একটি মুক্ত জোড়, দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তাহলে তোমার অক্সিজেনের সাথে যে অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলকের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 142 পিকোমিটার, এবং অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 96 পিকোমিটার, এবং
এই কার্বন অক্সিজেন হাইড্রোজেন এই বন্ধন কোণের মান হয় 108.9 ডিগ্রি। এই বন্ধন কোণের মান হয় 108.9 ডিগ্রি। এভাবে আমরা একটি অ্যালকোহলের গঠন, যদি হাইড্রোক্সিল মূলকের সাথে একটি অ্যালকাইল মূলক সংযুক্ত থাকে, তার গঠনকে এভাবে দেখে থাকি বা তার গঠনটা এরকম হয়ে থাকে। এবার আসো তাহলে অ্যালকোহলের আমরা প্রথমে হাইড্রোক্সিল যৌগগুলো চিনলাম। তাহলে হাইড্রোক্সিল যৌগগুলো হচ্ছে যাদের মধ্যে OH থাকবে। এই OH এর উন্মুক্ত বন্ডে কে থাকতে পারে? উন্মুক্ত বন্ডে হয় একটি অ্যালকাইল মূলক থাকতে পারে, না হলে একটি অ্যারাইল মূলক থাকতে পারে। এভাবে হাইড্রোক্সিল কম্পাউন্ডগুলো গঠিত হয়। এবার যদি তুমি তার ক্লাসিফিকেশন করতে চাও হাইড্রোক্সিল কম্পাউন্ডগুলোর, তাহলে কি কি ধরনের হাইড্রোক্সিল কম্পাউন্ড হতে পারে? প্রথমেই আমরা তার শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে যেটা বলবো, তার শ্রেণী বিভাগ আমরা তাকে দুটি ভাগে ভাগ করতে পারি তার স্ট্রাকচারের উপর ভিত্তি করে। একটি হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল, তাহলে আমরা তার স্ট্রাকচার উপর গঠন উপর ভিত্তি করে আমার অ্যালকোহল কত প্রকার হবে? দুই প্রকার। একটা হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। একটা এলিফ্যাটিক, একটা অ্যারোমেটিক। এলিফ্যাটিক মনে করো তুমি একটা ইথাইল মূলক নিয়েছো, ইথানল, তাহলে এটার সাথে কে সংযুক্ত? একটি অ্যালকাইল মূলক সংযুক্ত। আবার যদি তুমি সেটাকে একটি বেনজাইল মূলক নিতে এর সাথে OH এর সাথে, তাহলে এটা হচ্ছে বেনজাইল মূলক, এটা বেনজাইল, এর সাথে OH, তাহলে এটুকু হচ্ছে বেনজাইল, এটুকু অ্যালকোহল, তখন তার নাম বলতাম আমরা বেনজাইল অ্যালকোহল। তখন তার নাম বলতাম বেনজাইল অ্যালকোহল। তাহলে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমার অ্যালকোহল কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে এলিফ্যাটিক আর একটি হচ্ছে অ্যারোমেটিক। একটি এলিফ্যাটিক আর একটি হচ্ছে অ্যারোমেটিক। আবার বন্ডিং এর উপর ভিত্তি করে তুমি তাকে দুটি ভাগে ভাগ করতে পারো অ্যালকোহলকে। বন্ডিং এর উপর ভিত্তি করে অ্যালকোহলকে তুমি দুটি ভাগে ভাগ করতে পারো। একটি হচ্ছে সম্পৃক্ত আর একটি অসম্পৃক্ত, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। তাহলে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত হবে কখন? স্যাচুরেটেড হাইড্রোকার্বনের সাথে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন শিকলের সাথে OH মূলক যদি সংযুক্ত থাকে, তখন তাকে আমরা বলি সম্পৃক্ত অ্যালকোহল। আর যদি সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন চেইনের সাথে সংযুক্ত থাকে, তখন তাকে বলি অসম্পৃক্ত অ্যালকোহল। যেমন সম্পৃক্তকে সম্পৃক্ত হতে পারে তোমার প্রোপানল, প্রোপান 1 অল বা প্রোপানল 1, এটা সম্পৃক্ত। কেন? কারণ কার্বন চেইনটা হচ্ছে সম্পৃক্ত, কার্বন চেইনটা সম্পৃক্ত। কিন্তু এই কার্বন চেইনটা যদি অসম্পৃক্ত হতো, অর্থাৎ সেখানে যদি একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে আমার সম্পৃক্ত অ্যালকোহল আর এটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। ওটা সম্পৃক্ত আর এটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে বন্ধনের উপর ভিত্তি করে আমরা অ্যালকোহলকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আমার সম্পৃক্ত অ্যালকোহল আর একটি হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে তোমরা লিখে নিবে, একটি হচ্ছে সম্পৃক্ত অ্যালকোহল আর একটি হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। এবার যদি তুমি অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে তাকে শ্রেণীবিভাগ করো, তাহলে অ্যালকোহলকে আমরা সাধারণত 4 ভাগ বলি। সে 4 ভাগটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে মনোহাইড্রিক, মনোহাইড্রিক মনোহাইড্রিক অ্যালকোহল। একটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, একটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে হাইড্রোক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে নাম্বার অফ হাইড্রোক্সিল তোমার
মূলক আমরা অ্যালকোহলকে 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মনোহাইড্রিক, একটি ডাইহাইড্রিক, একটি ট্রাইহাইড্রিক, একটি পলিহাইড্রিক। মনোহাইড্রিক অ্যালকোহল আমরা কখন বলবো? যখন অ্যালকোহলটিতে একটি ওএইচ মূলক থাকবে। যখন ওই অ্যালকোহলটিতে একটি ওএইচ মূলক থাকবে তখন তাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। যদি অ্যালকোহলটিতে 2টি হাইড্রোক্সিল মূলক থাকে তখন তাকে আমরা বলি ডাইহাইড্রিক অ্যালকোহল। যদি অ্যালকোহলটিতে 3টি ওএইচ মূলক থাকে তখন তাকে বলি আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে একটি থাকলে বলবো মনোহাইড্রিক, 2টি থাকলে বলবো ডাইহাইড্রিক, 3টি থাকলে বলবো ট্রাইহাইড্রিক, এবং 3-এর অধিক যদি থাকে ওএইচ মূলক তখন তাকে আমরা পলিহাইড্রিক বলি। যেমন দেখো মনোহাইড্রিক, মনে করো এটা ইথানল, এখানে 2 কার্বনের সাথে একটি ওএইচ মূলক সংযুক্ত, এটাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। যদি ডাইহাইড্রিক হয় ইথেন 1,2-ডাইয়ল, ইথেন 1,2-ডাইয়ল, এর আরেক নাম তুমি বলতে পারো ইথিলিন গ্লাইকল। ট্রাইহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে তুমি বলতে পারো প্রোপেন 1,2,3-ট্রাইয়ল, প্রোপেন 1,2,3-ট্রাইয়ল, এর আরেক নাম গ্লিসারল। প্রোপেন 1,2,3-ট্রাইয়ল, এর আরেক নাম হচ্ছে গ্লিসারল। আর পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ হচ্ছে, মনে করো আমরা 6 কার্বন দিয়ে তার সাথে 6টি ওএইচ মূলক সংযুক্ত করব। ওএইচ মূলক সংযুক্ত করব, তাহলে হেক্সেন 1 2 3 4 5 6 হেক্সাঅল, এর আরেক নাম সরবিটল, এর আরেক নাম সরবিটল। এটা হচ্ছে উদাহরণ। তাহলে সংজ্ঞাগুলো তোমরা পড়ে নিবে। সংজ্ঞা, মনোহাইড্রিকের সংজ্ঞা যদি বলে তুমি বলবে যে অ্যালকোহলে একটি হাইড্রোক্সিল মূলক থাকে তাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলে, 2টি থাকলে তাকে ডাইহাইড্রিক, 3টি থাকলে তাকে বলবো আমরা ট্রাইহাইড্রিক, এবং যদি 3-এর অধিক থাকে তখন তাকে বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে মনোহাইড্রিক উদাহরণ আমরা দিলাম ইথানল, ডাইহাইড্রিকের উদাহরণ দিলাম ইথেন 1,2-ডাইয়ল, ট্রাইহাইড্রিকের উদাহরণ দিলাম প্রোপেন 1,2,3-ট্রাইয়ল বা গ্লিসারল, এবং পলিহাইড্রিককে বললাম সরবিটল, হেক্সেন 1 2 3 4 5 6 হেক্সাঅল। এবার তোমার হাইড্রোক্সিল মূলক যে কার্বনে সংযুক্ত থাকবে সে কার্বনের প্রতিস্থাপিত গ্রুপের উপর ভিত্তি করে তুমি আবার এই অ্যালকোহলকে 3টি ভাগে ভাগ করতে পারো। তাহলে দেখো ভাগগুলো, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারিকে আমরা বলবো 1 ডিগ্রি, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল, থার্ড ওয়ান বলবো টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালকোহল মূলক যে কার্বনে সংযুক্ত, ওই কার্বনে যদি 2টি হাইড্রোজেন থাকে আর একটা অ্যালকাইল থাকবে তখন তাকে বলবো আমরা প্রাইমারি। তাহলে কমপক্ষে যদি 2টি হাইড্রোজেন থাকে তখন তাকে বলি আমরা প্রাইমারি অ্যালকোহল। যদি ওই কার্বনের সাথে একটি হাইড্রোজেন সংযুক্ত থাকে, অপর 2 হাতে তার 2টি অ্যালকাইল থাকবে, তখন তাকে বলবো সেকেন্ডারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল হবে ওএইচ মূলক যুক্ত কার্বনে কোনো হাইড্রোজেনই যদি না থাকে। এখানে যদি কোনো হাইড্রোজেনই না থাকে, হাইড্রোজেন অ্যাবসেন্ট থাকে, তখন তাকে বলি টারশিয়ারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহলে ওএইচ মূলক যুক্ত কার্বনে হাইড্রোজেন থাকবে 2টি, সেকেন্ডারি অ্যালকোহলে ওএইচ মূলক যুক্ত কার্বনে হাইড্রোজেন থাকবে 1টি, ওএইচ মূলক যুক্ত কার্বনে হাইড্রোজেন থাকবে 1টি। টারশিয়ারি অ্যালকোহলে ওএইচ মূলক যুক্ত কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না।
কোনো হাইড্রোজেন পরমাণু থাকবে না। এভাবে আমরা অ্যালকোহলের শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে অ্যালকোহলে আমরা শ্রেণীবিভাগ কতভাবে করলাম? প্রথমে বললাম গঠন অনুসারে দুটা, একটি এলিফ্যাটিক, একটি অ্যারোমেটিক। তারপর বললাম বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। তারপরে বললাম হাইড্রোক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে চার প্রকার, মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক। তারপরে বললাম আমরা প্রতিস্থাপিত গ্রুপের উপর ভিত্তি করে অ্যালকোহল তিন প্রকার, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টারশিয়ারি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকোহলের ক্লাসিফিকেশন। অরবিটালের ধারণা আমরা শুরুতেই নিলাম। এরপরে আমরা অ্যালকোহলের প্রিপারেশন দেখব, অ্যালকোহলকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। দেখো, অ্যালকোহল প্রস্তুতির প্রথমটা হচ্ছে আমাদের যে নিয়মটা বলবো সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে। কারণ অ্যালকাইল হ্যালাইড হতে আমরা সহজেই অ্যালকোহলকে প্রস্তুত করতে পারি। তাহলে কিভাবে? মনে করো এটা হচ্ছে একটি অ্যালকাইল হ্যালাইড RX, আর হচ্ছে যে কোনো অ্যালকাইল মূলক, X হচ্ছে হ্যালোজেন মূলক, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি জলীয় দ্রবণের ক্ষারক নাও, তাহলে এখানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে। অর্থাৎ এই যে হাইড্রোক্সিল মূলক এই X কে প্রতিস্থাপিত করে দেয়। এই হাইড্রোক্সিল মূলক এই X কে প্রতিস্থাপিত করে দেয়। তাহলে হাইড্রোক্সিল মূলক X কে প্রতিস্থাপিত করে অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে প্রথম যে পদ্ধতিটা আমরা শিখলাম সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে। অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় দ্রবণের ক্ষারকের বিক্রিয়ায় আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আরেকটি পদ্ধতি দেখো, অপ্রতিসম অ্যালকিন থেকেও আমরা এটাকে প্রস্তুত করতে পারি, বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। মনে করো তুমি ইথিনের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করো পানির উপস্থিতিতে, তাহলে সেখানে এডিশন রিঅ্যাকশন ঘটে, সংযোজন বিক্রিয়া ঘটে। সালফিউরিক অ্যাসিড এর পাই বন্ড কার্বন ভেঙে যাবে, এক কার্বনে একটি হাইড্রোজেন আসবে, অপর কার্বনে OSO3H সংযুক্ত হবে। তাহলে যৌগটা হবে ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেট, যৌগটা হবে ইথাইল হাইড্রোজেন সালফেট। এটাকে যদি তুমি পানি দ্বারা হাইড্রোলাইসিস করো, অর্থাৎ পানি সংযুক্ত করো, তাহলে এই মূলকটা ওএইচ মূলক হয়ে যায়। যোগ H2SO4, তাহলে এটা হচ্ছে আমার OSO3H। এখানে যখন হাইড্রোজেন দিলা, তুমি পানি দিলা, তখন এখানে একটা OH মূলক হয়ে গেল, আর বাকিটা হাইড্রোক্সিলের সাথে সংযুক্ত হয়ে সালফুরিক অ্যাসিড তৈরি করে। এভাবে আমরা অপ্রতিসম বা প্রতিসম যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সহজেই অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তাহলে আমাদের 2 নাম্বার পদ্ধতি গেল। এবার যদি আমরা 3 নাম্বার একটা পদ্ধতি দেখি কিভাবে অ্যালকোহলকে আমি প্রস্তুত করতে পারি। তুমি 3 নাম্বারে করতে পারো কার্বনিল কম্পাউন্ড, যেমন অ্যালডিহাইডকে যদি তুমি বিজারিত করব জাইমার হাইড্রোজেন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি তাকে আমরা বিজারিত করি, তাহলে সেটা অ্যালকোহল উৎপন্ন করবে। অ্যালডিহাইডকে বিজারিত করলে সেটা অ্যালকোহল উৎপন্ন করে। কিন্তু এটা যদি কিটোন হতো, কার্বনিল কম্পাউন্ডটা যদি কিটোন হতো, তাহলে কিন্তু সেটা অ্যালকোহল হতো। দেখো, মনে করো কিটোন, সেটাকে আমি বিজারিত করলাম, তাহলে মূলত কি হচ্ছে? মূলত এখানে
এই অক্সিজেনের সাথে একটা OH মূলক সংযুক্ত হয়ে যাচ্ছে, বাকি আর কিছুই না। তাহলে হচ্ছে আর CHOH আর। তাহলে এভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। তাহলে এই যে কিটোনকে বিজারিত করে আমরা অ্যালকোহল পেলাম আর অ্যালডিহাইডকে বিজারিত করে অ্যালকোহল পেলাম, দুই অ্যালকোহলের ডিফারেন্ট পার্থক্যটা কি? অ্যালডিহাইডকে বিজারিত করে যে অ্যালকোহলটা পাই সে অ্যালকোহলটা হচ্ছে তোমার প্রাইমারি অ্যালকোহল, কিন্তু কিটোনকে বিজারিত করে তুমি যে অ্যালকোহলটা পেয়েছো সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। সে অ্যালকোহলটা কেমন অ্যালকোহল? সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এরপরে আমরা অ্যালকোহলকে অন্য গ্রিগনার্ড বিকারক থেকেও প্রস্তুত করতে পারি। দেখো, গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়েও অ্যালকোহলকে প্রস্তুত করা যায় এবং এই রিয়েজেন্টের সাথে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায় তুমি যে কোনো ধরনের অ্যালকোহল অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যে কোনো ধরনের অ্যালকোহলকে তুমি প্রস্তুত করতে পারবে। দেখো, আমি প্রথমে কার্বনিল যৌগ নেই। এটা একটা কার্বনিল যৌগ নিলাম আমি, ফর্মালডিহাইড, মিথানেল। এটা একটা কার্বনিল যৌগ নিলাম, এসিটালডিহাইড, ইথানেল। আর একটা কার্বনিল যৌগ নিলাম আমি, প্রোপানন বা এসিটোন। এদের সাথে যদি আমি গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের বিক্রিয়া করি, দেখো তোমরা জেনে থাকবে যে কার্বনিল মূলকগুলো কি বিক্রিয়া দেয়? কার্বনিল মূলকগুলো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেয়। এই যে পাই বন্ড ইলেকট্রন যখন অক্সিজেন নিয়ে নেয় তখন কার্বনের উপরে স্থায়ীভাবে একটি পজিটিভ চার্জ সৃষ্টি হয়। কার্বনের উপরে যখন একটা স্থায়ীভাবে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এই কার্বনকে সহজেই নিউক্লিওফাইল কি করতে পারে? আক্রমণ করতে পারে, আক্রমণ করে তার সাথে সংযুক্ত হয়। তাহলে এখানে কার্বনিল কম্পাউন্ডগুলোর সাথে তাহলে নিউক্লিওফিলিক এডিশন ঘটবে। কার নিউক্লিওফিলিক এডিশন ঘটবে? নিউক্লিওফিলিক এডিশনটা ঘটবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের। তাহলে গ্রিগনার্ড বিকারকের মধ্যে নিউক্লিওফাইলের অংশটা কি? নিউক্লিওফাইলের অংশটা হচ্ছে অ্যালকাইল মূলক, আর ম্যাগনেসিয়াম হ্যালাইডটা হচ্ছে ধনাত্মক অংশ। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অংশ, এটা হচ্ছে নিউক্লিওফিলিক অংশ। তাহলে এখানে এই কার্বনের সাথে নিউক্লিওফিলিক অংশটা যাবে, অর্থাৎ অ্যালকাইল মূলকটা সংযুক্ত হবে। সংযুক্ত হয়ে এক ধরনের যুত যৌগ উৎপন্ন করবে। খেয়াল করো তাহলে কিভাবে হচ্ছে। তাহলে আমরা বলছি আরটা যাবে কার্বনের সাথে, কার্বন অক্সিজেন বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাহলে অক্সিজেন হবে নেগেটিভ, নেগেটিভের সাথে ওর পজিটিভ MgX সংযুক্ত হবে, তাহলে যৌগটা হবে এরকম, হাইড্রোজেন হাইড্রোজেন আর OMgX। তাহলে এটা হবে CH3 আর OMgX। তাহলে এটা হবে CH3 আর OMgX। এটাকে যদি তুমি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করো তাহলে OMgX মূলকটি OH মূলকে পরিণত হয়ে যাবে। OMgX অংশটা OH মূলকে পরিণত হবে। তাহলে দেখো কি হচ্ছে, প্রথমটা দিয়ে OH আর যোগ MgOH, এটাই হবে কি CH3 আর OH যোগ MgOH, এটাই হবে যোগ MgOH। এভাবে যৌগগুলো তৈরি হবে। খেয়াল করো তাহলে এভাবে যৌগগুলো গঠিত হয়। এখন এই যৌগগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো
তিনটা যৌগই হচ্ছে অ্যালকোহল, তিনটা যৌগই অ্যালকোহল। তাহলে আমার সুবিধা কি এখানে? সুবিধা হচ্ছে এই অ্যালকোহলটা ওয়ের যে কার্বনে সেখানে দুটি হাইড্রোজেন আছে, তার মানে এটা প্রাইমারি অ্যালকোহল। ওএইচ যে কার্বনে সেখানে একটি হাইড্রোজেন আছে কার্বনে, তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল। ওএইচ যে কার্বনে সে কার্বনে কোনো হাইড্রোজেনই নেই, তার মানে এটা টারশিয়ারি অ্যালকোহল। একটু আগে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে অ্যালকোহল কার্বনিল কম্পাউন্ড থেকে সহজেই অ্যালকোহলকে প্রস্তুত করা যায়। সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন যদি কার্বনিল কম্পাউন্ড নেই, অর্থাৎ কার্বনিলের কার্বনের সাথে দুটি হাতে যদি তুমি দুটি ভিন্ন গ্রুপ নাও, তাহলে চেঞ্জটা হলো কোথায়? চেঞ্জটা হলো মূলত এখানে। দেখো এই যে এই জায়গাগুলোতে চেঞ্জ আসছে, তাহলে প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়াটা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার সুবিধা হলো একই সাথে তুমি কি করতে পারলে? একই সাথে অ্যালকোহলের প্রস্তুতি শিখতে পারলে। কোন ধরনের অ্যালকোহল? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল সবার প্রস্তুতি গ্রিগনার বিকারকের সাথে তুমি কার্বনিল মূলকের বিক্রিয়ায় সহজেই করতে পারবে। এবার আসো আমরা তাহলে এই যে অ্যালকোহল আমরা প্রস্তুত করলাম, এই অ্যালকোহল বাণিজ্যিকভাবে আমরা যে অ্যালকোহলগুলো ব্যবহার করি তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মিথানল এবং ইথানল। বাণিজ্যিকভাবে আমরা যে অ্যালকোহলগুলো ইউজ করি তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মিথানল এবং ইথানল। তাহলে এই মিথানল এবং ইথানলকে আমরা কি এভাবে বাণিজ্যিক ক্ষেত্রে উৎপাদন করি? না, তাদেরকে আমরা উৎপাদন করি শিল্পোৎপাদন প্রক্রিয়ায়। শিল্পোৎপাদন প্রক্রিয়ায় কিভাবে উৎপন্ন করা হয় আমরা দেখি। আসো, প্রথমে যদি তুমি মিথানলের কথা চিন্তা করো, তাহলে মিথানলকে কোক চূর্ণ দ্বারা প্রস্তুত করা হয়। কোক চূর্ণর সাথে স্টিম দেয়া হয়, জলীয় বাষ্প, সেটাকে উচ্চ তাপমাত্রায় যদি উত্তপ্ত করো তুমি, তাহলে সেটা উৎপন্ন করে দুটি গ্যাসের মিশ্রণ, একটা কার্বন মনোক্সাইড আর একটা হাইড্রোজেন গ্যাস। এই গ্যাসের মিশ্রণটির নাম হচ্ছে ওয়াটার গ্যাস। এই গ্যাসের মিশ্রণটির নাম হচ্ছে ওয়াটার গ্যাস। তাহলে এভাবে ওয়াটার গ্যাস তৈরি করা হয়। তাহলে এটার নাম হচ্ছে কি? ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস। এই উৎপন্ন ওয়াটার গ্যাসের মধ্যে তুমি যদি অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে চালনা করো, অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে চালনা করো কার উপস্থিতিতে? জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড। কত তাপমাত্রায়? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 এটিএম চাপে। তাহলে তুমি মিথানল পাবে। মিথানল। তাহলে আমরা শিল্পক্ষেত্রে মিথানলকে মূলত এভাবে প্রস্তুত করে থাকি। শিল্পক্ষেত্রে আমরা মিথানলকে এভাবে প্রস্তুত করে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের মিথানলের শিল্পোৎপাদন। এটা তোমরা অবশ্যই শিখবে, মিথানলের শিল্পোৎপাদন। তাহলে ইথানলকে আমরা শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করি? ইথানলকে তোমরা এগুলো আগেও পড়ে থাকতে পারো উচ্চ মাধ্যমিকে, যে ইথানলকে আমরা ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ এ পদ্ধতিতে উৎপন্ন করি। তাহলে ইথানলকে আমরা ফার্মেন্টেশন, গাজন, চোলাইকরণ যে পদ্ধতি বলো সে পদ্ধতিতে আমরা প্রস্তুত করি। কিভাবে? দেখো, C6H10O5 এটা হচ্ছে স্টার্চ। স্টার্চ, এই স্টার্চের সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো, স্টার্চের সাথে কার উপস্থিতিতে? স্টার্চের সাথে এনজাইম লাগবে ডায়াস্টেজ। ডায়াস্টেজ এনজাইম 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তারা উৎপন্ন করে মল্টোস। যে যৌগটি উৎপন্ন হয় সেটি হচ্ছে মল্টোস। যে যৌগটি উৎপন্ন হবে সেটি হচ্ছে মল্টোস। এই মল্টোসকে যদি আমরা
পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস করে ম্যালটেজ এনজাইমের উপস্থিতিতে ম্যালটেজ রুম টেম্পারেচারে তাহলে 2 অণু গ্লুকোজ পাবে তুমি। তাহলে মল্টোজ থেকে পাবে কি গ্লুকোজ। মল্টোজ থেকে কি উৎপন্ন হলো গ্লুকোজ। এবার এই 2 অণু গ্লুকোজকে জাইমেস এনজাইমের উপস্থিতিতে রুম টেম্পারেচারে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পাবো ইথানল। ইথানল তাহলে এভাবে আমরা শিল্পক্ষেত্রে ইথানলকে প্রস্তুত করে থাকি। এটা হচ্ছে ইথানলের শিল্পোৎপাদন। তাহলে আমরা কিভাবে করলাম? প্রথমে স্টার্চের হিসেবে যে কোনো তুমি শস্য নিতে পারো, ভুট্টা, আলু, যব ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার স্টার্চের উৎস। এটাকে যদি তুমি পানির সাথে ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতি বিক্রিয়া করো তাহলে তুমি পাবে মল্টোজ। এরপরে এই মল্টোজকে যদি তুমি আবার ম্যালটেজ এনজাইমের উপস্থিতিতে পানির সাথে সংযুক্ত করো তাহলে তোমার উৎপন্ন হবে গ্লুকোজ। উৎপন্ন গ্লুকোজকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ভাঙলে ইথানল পাওয়া যায়। এভাবে শিল্পক্ষেত্রে ইথানলে প্রস্তুত করা হয়। অর্থাৎ বাণিজ্যিকভাবে শিল্পক্ষেত্রে যে ইথানল প্রস্তুত করে সেই ইথানল এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এ হচ্ছে আমাদের অ্যালকোহলের শিল্পোৎপাদন। তাহলে আমরা আজকে কি পড়লাম? অ্যালকোহলের গঠন, ক্লাসিফিকেশন এবং প্রিপারেশন এগুলো দেখলাম। প্রথমে স্ট্রাকচার দেখলাম, অরবিটাল পিকচার এগুলো দেখলাম। এরপরে আমরা তার ক্লাসিফিকেশন করলাম। তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা মূলত তার প্রিপারেশনগুলো দেখলাম। এরপরে ইথানলের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তার প্রিপারেশনগুলো দেখলাম। আমরা তার এই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তার আরও কিছু সোর্স থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা হয় এটা আগামী লেকচারে দেখব। আগামী লেকচারে দেখার পরে আমরা তারপরে অ্যালকোহলের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ, তারপরে অ্যালকোহলের রিয়াকশনগুলো দেখব। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।